তো নমস্কার বন্ধুরা। আজকের ক্লাসে আমরা প্যাডাগজির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্যাডাগজিটা আপনাদের সিটিপিতেও কাজে লাগবে এবং সাবজেক্ট প্যাডাগজিতেও আপনাদের কাজে আসবে। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তো আজকে আমরা দেখে নেব। তো খুব দেরি না করে আমরা তাড়াতাড়ি ক্লাসে চলে যাচ্ছি। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো এবার দেখুন, when some people live together and influence each other by staying together, then what kind of group is formed? যখন কিছু মানুষ একসাথে থাকে এবং একসাথে থাকার মাধ্যমে একে অপরকে প্রভাবিত করে, তখন কোন ধরনের দল তৈরি করা হয়? অর্থাৎ কিছু মানুষ একসাথে থাকে, তো আরেক দল মানুষ আরেক জায়গায় থাকে। এই ২ দল যখন একসাথে মিলিত হয়ে একে অপরকে প্রভাবিত করে বা ইনফ্লুয়েন্স করে, বা একসঙ্গে তারা সবাই কিন্তু আবার বসবাস করা শুরু করে, তখন এই যে একটা দল সৃষ্টি হয় বা গোষ্ঠী শুরু হয়, এই দল বা গোষ্ঠীকে কি বলা হয়? কারেক্ট আনসারটা কি হতে পারে? অপরাধী গোষ্ঠী, সামাজিক গোষ্ঠী, বণিক গোষ্ঠী নাকি রাজনৈতিক গোষ্ঠী? ক্রিমিনাল গ্রুপ, সোশ্যাল গ্রুপ, মার্চেন্ট গ্রুপ নাকি পলিটিক্যাল গ্রুপ? তো আপনারা এখানে বুঝতে পারছেন যে এটা কারেক্ট আনসার কি হতে চলেছে। কারণ একদল মানুষ এই গ্রামে রয়েছে আর একদল মানুষ আরেক গ্রামে রয়েছে। এই ২ গ্রামের মানুষ যখন একসাথে মিলেমিশে বসবাস করা শুরু করবে, তখন আল্টিমেটলি সেটা সামাজিক গোষ্ঠী তৈরি হবে, সামাজিক দল তৈরি হবে, সোশ্যাল গ্রুপ তৈরি হবে। ক্লিয়ার? তো এই বিষয়ে কিছু এক্সপ্লেনেশন আমরা রেখেছি ক্লাসের সঙ্গে আজকে। তো এক্সপ্লেনেশনে কি বলা হচ্ছে আমরা দেখি। যে গোষ্ঠীতে মানুষ একসাথে থাকে এবং একসাথে থাকার মাধ্যমে একে অপরকে প্রভাবিত করে, তাকে সামাজিক গোষ্ঠী বলা হয়। যে গোষ্ঠীতে মানুষ একসাথে থাকার চেষ্টা করবে এবং একসাথে থাকার মাধ্যমে একে অপরকে প্রভাবিত করবে, মানে একজনের যে আচার-আচরণ অন্যজনের মধ্যে প্রভাব ফেলবে। যখন মানুষ একত্রিত হয় এবং একে অপরের সাথে যোগাযোগ করে, যাদের বৈশিষ্ট্য একই রকম এবং কর্তব্যবোধ সম্মিলিতভাবে থাকে, তখন তারা একটি সামাজিক গোষ্ঠী গঠন করে। ক্লিয়ার? তখন তারা কি করবে? সামাজিক গোষ্ঠী গঠন করবে। যদি আপনার ধরে নিন, আপনি একটা গ্রামে রয়েছেন, তো অন্য একটা গ্রামে আপনি যদি কারুর যদি আপনার ফ্যামিলি বা আপনার নিজেরই যদি কারুর আপনি ম্যারেজ ফিক্স করেন, এটাও তো একটা সামাজিক কাজ। আপনি আপনার ম্যারেজটা ফিক্স করলেন এক গোষ্ঠীর সঙ্গে, এক ব্যক্তির সঙ্গে। তো ওই ব্যক্তি তো কোনো একটা সামাজিকভাবে কোনো একটা জায়গায় রয়েছে। তো ওই ব্যক্তির সঙ্গে যখনই এ এই যে এখানে বলেছে যে আপনার বৈশিষ্ট্য তার সঙ্গে যদি মিলিত হয়, আপনার যে চাহিদা কিংবা আপনার যে আচার-ব্যবহার যদি তার ভালো লাগে থাকে, আপনার যদি ভালো লেগে থাকে, তো আপনার সঙ্গে যদি আপনার কর্তব্যবোধ যদি তার ভালো লেগে থাকে, অর্থাৎ আল্টিমেটলি যদি আপনারা যদি একে অপরকে যদি ভালো বুঝতে পারেন, তখনই তো আপনারা ফিক্স করবেন। তখনই তো সামাজিক গোষ্ঠী গঠন হবে। না হলে কি আর গোষ্ঠী গঠন হবে? গোষ্ঠী গঠন হবে না। এই কথাটা বলা হয়েছে ক্লিয়ার করে। নেক্সট দেখি। Which statement is not true as a principle of development? যে উন্নয়নের নীতি হিসাবে কোন বিবৃতিটা সত্য নয়? উন্নয়নের নীতি হিসাবে কোন বিবৃতিটা সত্য নয় দেখতে হবে। Every stage is equally important for development. Development is the product of maturation and learning. There are individual difference in development. Development pattern are not predictable. এখানে কোনটা সত্য নয়? কোয়েশ্চন নাম্বার 2। এখানে দেখুন, প্রথমে আমরা বলতে পারি এভরি স্টেজ ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর ডেভেলপমেন্ট। উন্নয়নের প্রতিটা পর্যায়ে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। কোন সময়? যে বিকাশের ক্ষেত্রে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা পর্যায়, প্রত্যেকটা ধাপ কিন্তু অতি গুরুত্বপূর্ণ হয়। কোনো একটা সময়কে কিন্তু, যেমন বৃদ্ধি, যদি আমরা গ্রোথ এর কথা বলি, গ্রোথ কিন্তু কোনো একটা সময় আছে যেটা কি হয়ে যাবে? স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কিন্তু বিকাশ কিংবা ডেভেলপমেন্ট কিন্তু বন্ধ হয় না, সেটা কন্টিনিউ প্রসেসে চলতে থাকে। তাই ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টেজ কিন্তু অতি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এটা তো কারেক্ট। ডেভেলপমেন্ট ইজ দ্য প্রোডাক্ট অফ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। বিকাশটা পরিপক্কতা এবং শেখার ফসল, এটা 100% গ্যারান্টি। ডেভেলপমেন্টটা কি করে হয়? ম্যাচুরেশন এবং লার্নিং এর মাধ্যমেই হয়। ম্যাচুরেশন এবং লার্নিং যখন একসঙ্গে হয়, তখনই কিন্তু ডেভেলপমেন্টটা হয়। লার্নিং ছাড়া ডেভেলপমেন্ট হবে না, ম্যাচুরেশন ছাড়াও ডেভেলপড হবে না। তো ২ টা জিনিস যখন একসঙ্গে মিলিত হবে, যত ভালোভাবে মিলিত হবে, ডেভেলপমেন্ট বা বিকাশটা ততই ভালো হবে। দেয়ার আর ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন ডেভেলপমেন্ট। ডেভেলপের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য রয়েছে 100%।
কারণ প্রত্যেকটা মানুষ আলাদা। প্রত্যেকটা মানুষ আলাদা। আর প্রত্যেকটা মানুষ আলাদা, যার কারণে প্রত্যেকটা মানুষের যে বিকাশের ধরন বা বিকাশ বা ডেভেলপমেন্ট প্রসেস বা তার ডেভেলপমেন্ট সেটা কিন্তু আলাদা। কারোর দেখবেন খুব তাড়াতাড়ি ডেভেলপড হয়ে যাচ্ছে। কারো দেখবেন একদম ধীর গতিতে হচ্ছে। কারোর দেখুন একটা সাইড বেশি করে হচ্ছে, একটা সাইড কম হচ্ছে। অন্যজনের দেখবেন অন্য অপোজিট সাইডটা হচ্ছে, এই সাইডটা হচ্ছে না। তো যাই হোক, এই যে ব্যক্তিগত পার্থক্যের কারণে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। তো ডেভেলপমেন্ট প্যাটার্ন আর নট প্রেডিক্টেবল। উন্নয়নের ধরনগুলি পূর্বাভাসযোগ্য নয়, যে উন্নয়নটা আমরা আগে থেকে বলতে পারবো না যে তার ডেভেলপমেন্টটা কবে হবে। এটা সত্য নয়। ক্লিয়ার? এই দেখুন পূর্বাভাসের নীতিটা কি বলেছে আমরা একটু দেখি। বিকাশ পূর্বাভাসযোগ্য, অর্থাৎ বিকাশের ধরন এবং ক্রমের অভিন্নতার সাহায্যে আমরা বিকাশের বিভিন্ন নির্দিষ্ট পর্যায়ে এক বা একাধিক দিকে শিশুর বৃদ্ধি বা আচরণ সম্বন্ধে অনেকাংশে পূর্বাভাস দিতে পারি। এখানে বলেছে কি, আমরা বিকাশের যে পূর্বাভাসটা আমরা দিতে পারি, কারণ এখানে বলেছে পূর্বাভাসযোগ্য নয়। তো নয় মানে সেটা সত্য নয়। তো পূর্বাভাস দেওয়া যায় যদি হয় তাহলে সেটা কারেক্ট আনসার হতো। এখানে বলছে পূর্বাভাস দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? পূর্বাভাস দেওয়া যাবে। আজকে ধরে নিন আমরা বলি না যে ক্লাসে যখন আমরা যখন স্কুলে যখন যাই, ক্লাস 3 তে যখন আমি যখন ১ সপ্তাহ যখন একটা ছাত্র নতুন আসে, ৭ দিন বা ৮ দিন তাকে পাঠদানের পরে আমি বুঝতে পারি যে তার মেমোরিতে কি রয়েছে। তাকে ভালো করে শিক্ষাদান দিতে পারলে সে ভালো করে গ্রহণ করতে পারবে কিনা না, তার ডেভেলপমেন্টটা কতটুকু হবে, তাকে আমি কতটুকু অগ্রসর করতে পারবো। এটা কিন্তু আমরা এজ এ টিচার অনুমান করে নিতে পারি সাইকোলজির মাধ্যমে, তাই না? কোন ছাত্র ভালো, কোন ছাত্র খারাপ, এক কথায় শেষ। কোন ছাত্রটা ভালো, কোন ছাত্রটা খারাপ সেটা তো আমরা বুঝতে পারি। তো দ্যাট ইজ কল্ড ইট ইজ এ পার্ট অফ ডেভেলপমেন্ট। আমরা বুঝতে পারি যে তার ডেভেলপমেন্টটা ভালো হবে নাকি খারাপ হবে। তো পূর্বাভাসের নীতি এটাই বলেছে যে বিকাশ হচ্ছে পূর্বাভাসযোগ্য। ডেভেলপমেন্টটা পূর্বাভাসযোগ্য, অর্থাৎ প্রেডিক্ট করা যায়। প্রেডিক্টেবল, যে তার ডেভেলপমেন্ট কতটুকু হবে কিছুটা প্রেডিক্টেবল, 100% না হলেও। অর্থাৎ বিকাশের ধরন, তার বিকাশের যেটা ধরন আছে, একটা প্যাটার্ন যে রয়েছে ডেভেলপমেন্টের প্যাটার্ন এবং ক্রমের অভিন্নতার সাহায্যে আমরা বিকাশের একটা নির্দিষ্ট পর্যায়ে এক বা একাধিক দিকে শিশুর বৃদ্ধি বলুন কিংবা আচরণ বলুন, এই সম্পর্কে আমরা অনেকাংশে কি করতে পারি? পূর্বাভাস দিতে পারি। ক্লিয়ার? তো তার পরের প্রশ্ন দেখি। The this statement is not true with reference to adolescence stage. বয়ঃসন্ধিকালের পর্যায়ের প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটা সত্য নয়? ঠিক আছে? তো বয়ঃসন্ধিকালের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটা সত্য নয়? এটা আনসার করার আগে আমরা এই টপিকের কনসেপ্টটা একটু জানি যে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যগুলা কি, কি? ১ নম্বর হচ্ছে একটি ক্রান্তিকালিক অবস্থা। এটা খুব সাংঘাতিক সময়। এটা ক্রান্তিকালক। মানে এই সময় তারা যা চাইবে তা করতে পারবে। চরম বুদ্ধিমত্তা এবং সহনশীলতা। এই সময় তাদের চরম বুদ্ধিমত্তা দেখা দেয় এবং তাদের সহনশীলতা কিন্তু অনেক বৃদ্ধি পায়। তাদের পরিচয় বিভ্রান্তি হয়ে যায় যে তারা কি করতে যাচ্ছে। মানে এই সময় একটা শারীরিক একটা উত্তেজনা বৃদ্ধি হয়। আর এই শারীরিক উত্তেজনার ফলে তারা নিজের পরিচয়কে কিন্তু অনেক সময় তারা আ মানে মিটিয়ে দেওয়ার জন্য রাজি থাকে। প্রশ্ন ছাড়া কখনোই তারা কোনো কিছু গ্রহণ করে না। কোয়েশ্চন ছাড়া কোনো কিছু তারা গ্রহণ করে না। তাদের ভালোবাসাটা স্বাধীনতা হয় যে আমি যা করছি তা নিয়ে ভালো করছি। তারা নিজেই স্বাধীনভাবে ভালোবাসতে পারে। যেকোনোভাবে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। তারা যেকোনোভাবেই হোক না কেন, তারা কি করতে পারে? এই সময় মনোযোগ আকর্ষণ করতে পারে। তাদের মধ্যে মানসিক অস্থিরতা দেখা যায়। এই বয়ঃসন্ধিকালের যে শিশুরা রয়েছে, তাদের মধ্যে মানসিক অস্থিরতা দেখা যায়। আত্মনিয়ন্ত্রণের অভাব। তারা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে না। সেলফ কন্ট্রোল তাদের থাকে না। অভাব থেকে যায়, কমতি হয়ে যায়। সেলফ কন্ট্রোল করতে পারে না। মানে নিজে ইমোশনাল হয়ে যায়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি হয়। সিদ্ধান্ত গ্রহণে তারা চূড়ান্ত ক্ষমতা এই সময় নিতে পারে। তারা নিজে, নিজে অনেক কিছু তারা তারা মানে ডিসকভার করতে পারে বা আবিষ্কার করতে পারে। তো এবার দেখুন এখানে অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চন, এখানে বলেছে নিচের কোনটা সত্য নয়? কোয়েশ্চন নাম্বার 3 যদি বলি, ইংলিশটা দেখা যাচ্ছে না। এবার ঠিক আছে। আচ্ছা, বয়ঃসন্ধি হলো আন্তঃমধ্যস্থতামূলক পর্যায়। ইন্টারমিডিয়েটারি স্টেজ। ইয়েস, এটা তো কারেক্ট। বয়ঃসন্ধি হলো ক্রান্তিকালিক পর্যায়। এইমাত্র আমরা পড়লাম এটা হচ্ছে একটা ট্রানজিশনাল স্টেজ, খুব সাংঘাতিক স্টেজ। অ্যাডোলেসেন্স পজেস রিয়ালিস্টিক অ্যাসপিরেশন। এই সময় তারা বাস্তবসম্মত আকাঙ্ক্ষা থাকে মোটেই না। বাস্তবসম্মত তাদের আকাঙ্ক্ষা থাকে না। তাদের যে আকাঙ্ক্ষা থাকে সেটা যেকোনোভাবে ছলে বলে কৌশলে সেটাকে গ্রহণ করার প্রচেষ্টা তারা করতে পারে।
তারা যা চায়, যাকে চায়, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আপনাদের? যা চায়, যাকে চায় সেটা ছলে বলে কৌশলে যেভাবে হোক তারা সেটা নিয়ে আসতে চায়। এখানে তাদের বাস্তবসম্মত আকাঙ্ক্ষাটা থাকে না, এটা হচ্ছে ক্যানসেল। বয়ঃসন্ধিকালে পরিচয়ের জন্য আকাঙ্ক্ষা থাকে। এটা তো আমরা বুঝলাম একটু আগে। তো আল্টিমেটলি নিচের কোনটা সত্য নয়, তো অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে আমাদের কারেক্ট নয়। ক্লিয়ার? এবার দেখি কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে আমরা একটু দেখে নেব। Which of the following is necessary to be at the foundational level? মৌলিক স্তরে থাকার জন্য নিম্নলিখিত কোনটি প্রয়োজন? লিটারেসি এন্ড নিউমারেসি ডেভেলপমেন্ট, সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট নাকি অল অফ দ্য অ্যাবাভ? সাক্ষরতা এবং সংখ্যাবিদ্যার বিকাশ, সামাজিক মানসিক বিকাশ নাকি জ্ঞানীয় বিকাশ নাকি উপরের সবগুলি? কোয়েশ্চেন নাম্বার 4 আমাদের কারেক্ট আনসার কি হবে? এখানে দেখুন মৌলিক স্তরে যদি আমরা ফাউন্ডেশনাল লেভেলে হুইচ অফ দ্য ফলোইং ইজ নেসেসারি টু বি এট দ্য ফাউন্ডেশনাল লেভেল, তো মৌলিক স্তরে কিন্তু এখানে উপরে সবগুলি হবে কারেক্ট আনসার। কারণ এফএলএন যাকে বলা হয়, এফএলএন এফএলএন মানে হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমারেসি। তো ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমারেসি ছাড়া কিন্তু শিশুদের বিকাশটা ডেভেলপমেন্টটা সম্ভব নয়, এবং তার মধ্যে যদি সোশিও ইমোশনাল ডেভেলপ না হয় তাহলেও সেটা হবে না। কগনিটিভ ডেভেলপমেন্ট না হলেও কিন্তু সেটা সম্ভব নয়। যার কারণে উপরের সবগুলো হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তো এই যে এই প্রশ্ন রিলেটেড একটু কনসেপ্ট আমরা দেখে নিই। উন্নয়ন হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ ডেভেলপমেন্টটা হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া যা বিভিন্ন ক্ষেত্রে ঘটে। ডেভেলপমেন্টটা ভাই বিভিন্ন ক্ষেত্রে ঘটে। যেমন জ্ঞানীয় বিকাশ, সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ বা মানসিক বিকাশ ইত্যাদির ক্ষেত্রে এই জিনিসগুলা ঘটে থাকে। ডেভেলপমেন্টটা এমন একটা প্রসেস যেটা আমাদের কগনিটিভের ক্ষেত্রে হয়, সোশ্যালের ক্ষেত্রেও হয়, তারপর মোরালের ক্ষেত্রে হয়, তারপর মেন্টাল বিকাশ। প্রত্যেক ধরনের বিকাশ কিন্তু উন্নয়নমূলক হয়। এটা জীবনব্যাপী প্রক্রিয়া। আচ্ছা, এবার জ্ঞানীয় বিকাশ বলতে কি বোঝায়? জ্ঞানীয় বিকাশ বলতে শিশুর যে বুদ্ধিমত্তার স্তরকে বোঝায়। বুদ্ধিমত্তা তার কতটুকু রয়েছে এটাকে বলে কগনিটিভ ডেভেলপমেন্ট। এটি শিশুর যুক্তি, প্রতিফলন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও প্রতিফলিত করে। একটা শিশু কতটুকু যুক্তি দেখাতে পারে, সে কতটুকু সেই যুক্তির প্রতি মানে টিকে থাকতে পারে, এবং তার এই যুক্তির মাধ্যমে তার সিদ্ধান্ত সে কতটুকু নিতে পারে, এটা প্রতিফলিত করে তার কগনিটিভ ডেভেলপমেন্টের উপর। তারপর মৌলিক স্তর হচ্ছে বিকাশের প্রথম প্রাথমিক পর্যায়ে, যা একটি জ্ঞানীয় দক্ষতার বিকাশকে চিহ্নিত করে। অর্থাৎ এফএলএন যত ভালো হবে তত তার কগনিটিভ ডেভেলপমেন্ট তাকে অ্যাপ্রোপ্রিয়েট করবে বা তাকে ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তারপর আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলেছে। এবার দেখুন ক্রিয়েটিভ ইন্টারেস্ট ড্যাশ ড্যাশ ইন্টারেস্ট কামস আন্ডার নোয়িং এ চিল্ড্রেন ইন্টারেস্ট। সৃজনশীল আগ্রহ এবং ড্যাশ আগ্রহ শিশুদের জানার শিশুদের আগ্রহ জানার আওতায় আসে। তো সৃজনশীল আগ্রহ এবং কিসের আগ্রহ? যেটা জানার আগ্রহের মধ্যে পড়ে আসছে। কোয়েশ্চেন নাম্বার 5। যেমন দেখুন আমরা যদি বলি আমাদের জানার উৎসাহ কখন থাকে? যেমন আমরা যখন কোনো একটা টিভিতে বা ইউটিউবে যখন আমরা কোনো সিনেমা আ যখন আমরা কোনো সিনেমা বা আমরা যখন কোনো সিরিয়াল দেখি, তখন যখন আমরা দেখে আমার মজা লাগে, তখন আমাদের সবসময় একটা ইন্টারেস্ট হয়। কি ইন্টারেস্ট ভাই? যে ইস! পরবর্তীতে কি আসছে? যেমন একটা জায়গায় একটা সিরিয়ালটা শেষ হয়ে গেল। ইস! আগামী পর্বে কি থাকবে? এই থাকবে, এই থাকবে, এই থাকবে। মানে আমরা আগে থেকে কিন্তু প্রেডিকশন করে বসে থাকি। যে আগামী পর্বে কিন্তু এই থাকছে, এই থাকছে, এই থাকছে। এই যে সম্ভাব্য আগ্রহ, এটা কিন্তু আমাদের জানার আগ্রহের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইয়েস অর নো? আপনারা বলুন। সম্ভাব্য আগ্রহ। যে কি যে কি হতে চলেছে? আমাদের আপকামিং যে সিরিয়াল, আমাদের আপকামিং সিরিয়ালে কি হতে চলেছে সেটা কিন্তু আমরা একটা প্রেডিকশন করে বসি, এবং এটাই কিন্তু আমাদের জানার আগ্রহের আওতায় আসে। তো সৃজনশীল আগ্রহ এবং সহজাত আগ্রহ একটি শিশুর আগ্রহ জানার অংশ। আগ্রহ জানার অংশ যেটা নোয়িং এ চিলড্রেন ইন্টারেস্ট, এটা ২ টা পার্ট। একটা হচ্ছে ক্রিয়েটিভ ইন্টারেস্ট, সৃজনশীল ইন্টারেস্ট, আরেকটা হচ্ছে পটেনশিয়াল ইন্টারেস্ট। একটি শিশুর আগ্রহ জানা এবং বোঝা
আমাদের তাদের আরো ভালোভাবে গঠন এবং লালন করতে সাহায্য করে। ক্লিয়ার? শিশু সৃজনশীল এবং সহজাত আগ্রহগুলি বোঝা শিশুদের শক্তি এবং সম্ভাবনা বুঝতে সাহায্য করে। তো এটা আমরা এইমাত্র বুঝিয়ে দিলাম। তারপর দেখি হোয়াট গিভস রাইজ টু স্কুল কালচার? স্কুল সংস্কৃতির জন্ম কিসের মাধ্যমে হয়? অর্থাৎ স্কুলে যে সংস্কৃতির জন্মটা সেটা কিসের মাধ্যমে হয়? সোশ্যাল রিলেশনশিপ বিটুইন স্টুডেন্ট অ্যান্ড টিচার, শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে সামাজিক সম্পর্ক, সোশ্যাল ইকুইটিস ইন স্কুল অর্থাৎ স্কুলের সামাজিক শিষ্টাচার, both conscious and unconscious perspective values interaction and practices in school. স্কুলে সচেতন এবং অচেতন উভয় দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, মিথস্ক্রিয়া এবং অনুশীলন, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট ইন স্কুল, স্কুলের শারীরিক এবং মানসিক বিকাশ। তো এই ক্ষেত্রে কোয়েশ্চন নাম্বার 6 এর কারেক্ট আনসার কোনটা হবে? এখানে যদি আমরা বেস্ট আনসারটা দেখি তো বেস্ট আনসার আমাদের হবে যে স্কুলে সচেতন এবং অচেতন উভয় দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে মূল্যবোধ, মিথস্ক্রিয়া এবং অনুশীলনটা দেখতে হবে। আনকনসিয়াস পার্সপেক্টিভ যেটা রয়েছে বা ভ্যালুস, যে মোরাল ভ্যালু যেগুলো থাকে এগুলো আমাদের বুঝতে হবে। কিন্তু ইন্টারাকশন, যখন ইন্টারাকশন করবে তখন কিন্তু রিলেশন চলে আসবে অটোমেটিক্যালি, তিনের মধ্যে কিন্তু এটা চলে যাবে। এবং প্র্যাকটিসেস ইন স্কুল, সামাজিক মিথস্ক্রিয়া করতে হবে এবং এই মিথস্ক্রিয়া বা ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু আমাদের কি হয়, আমাদের স্কুলের সংস্কৃতির জন্ম হয়। তো আপনারা বলবেন স্যার এখানে তো রিলেশনশিপ আছে, তো এটা কারেক্ট অ্যান্সার হলো না। তো দেখুন এখানে একদম পুরো ডিটেলস দেওয়া আছে, ভ্যালু, তারপর ইন্টারাকশন, তারপর প্র্যাকটিস, তারপর কনসিয়াস থাকবে, আনকনসিয়াস থাকবে, সবগুলো দেওয়া আছে। তো যার কারণে এটার মধ্যেই কিন্তু এটা ঢুকে গেছে, যার কারণে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অন্তর্নিহিত আছে। স্কুল সংস্কৃতিতে এখানে কি দেওয়া আছে একটু ডিটেলস আমরা একটু পড়ি। স্কুল সংস্কৃতিকে এক এমন পথপ্রদর্শক বিশ্বাস বা মূল্যবোধ হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা একটি স্কুলের পরিচালনা পদ্ধতিতে স্পষ্ট হয় এবং একটি স্কুলের পরিচালনাকে প্রভাবিত করে এমন সমস্ত মনোভাব, প্রত্যাশা, আচরণ এবং মূল্যবোধকে অন্তর্ভুক্ত করতে ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে রয়েছে সচেতন, অবচেতন উভয় ধরনের মনোভাব, মূল্যবোধ, মিথস্ক্রিয়া এবং বিদ্যালয়ের মধ্যে অনুশীলন। এই যে কথাটা বলেছিলাম যে এই ধরনের এই স্কুলের সংস্কৃতিকে আমরা এইভাবে নিয়ে যাব যেখানে সচেতনভাবেও কিছুটা মনোভাব থাকবে, অবচেতনভাবেও মনোভাব থাকবে, মূল্যবোধ থাকবে, মিথস্ক্রিয়া থাকবে, তারপর বিদ্যালয়ের মধ্যে অনুশীলন তো থাকবেই। উদাহরণস্বরূপে যেমন পাঠ্যক্রমিক থাকবে, সহপাঠ্যক্রমিক কার্যকলাপ যেমন স্কলাস্টিক, আমাদের স্কলাস্টিকও থাকতে হবে এবং স্কলাস্টিক এটাও কিন্তু আমাদের থাকতে হবে। স্কলাস্টিক এবং স্কলাস্টিক কার্যকলাপ, সেই সাথে বিদ্যালয়ের বাইরে অনুষ্ঠিত যে সকল প্রোগ্রাম হবে যেমন আন্তঃ স্কুল প্রতিযোগিতা, ঠিক আছে, দুইটা স্কুলের মধ্যে প্রতিযোগিতা যখন লাগবে আর তখনই যাতে আমরা জিততে পারি এটা দেখব। তারপর হচ্ছে নৈতিক মূল্যবোধ মানে কি এটা একটু দেখে নিই। নৈতিক, তারপর এটা হচ্ছে এটা নৈতিক মূল্যবোধের মধ্যে পড়ছে। ক্লিয়ার? Day's theory of leadership emphasizes cooperation, ethics and higher human values. ড্যাশ নেতৃত্বের তত্ত্ব সহযোগিতা, নীতি এবং উচ্চতর মানবিক মূল্যবোধের উপর জোর দেয়। এটা কোন ধরনের তত্ত্ব? রূপান্তরমূলক তত্ত্ব, নাকি লেনদেনমূলক তত্ত্ব, নাকি মহান মানুষ, নাকি বৈশিষ্ট্য? তো প্রশ্ন কি বলেছে যে নেতৃত্বের তত্ত্ব, কোন নেতৃত্বের তত্ত্ব? এটা সহযোগিতা করে, নীতি এবং উচ্চতর মানবিক মূল্যবোধের উপর জোর দেবে। যেটা উচ্চতর মানবিক মূল্যবোধের উপর জোর দেবে, তো এটা কারেক্ট আনসার হবে রূপান্তরমূলক। তো রূপান্তরকারীটা কি আমরা একটু ওটা পড়ে নেই তার থিওরিটা। রূপান্তরমূলক নেতৃত্ব হলো এমন একটি নেতৃত্বের ধরন যেখানে নেতারা কর্মীদের এমন পরিবর্তন আনতে অনুপ্রাণিত করেন বা অনুপ্রাণিত করবেন এবং অনুপ্রাণিত করেন যা কোম্পানির ভবিষ্যৎ সাফল্যকে বৃদ্ধি এবং রূপ দিতে সাহায্য করে। তো রূপান্তরকারী নেতৃত্বের 4টা বিষয় মূলত রয়েছে। একটা হচ্ছে তাদের মধ্যে আদর্শ প্রভাব। ক্লিয়ার? যে আদর্শ প্রভাব, তাদের মধ্যে আদর্শ প্রভাব থাকবে, অনুপ্রেরণামূলক প্রেরণা থাকবে, বুদ্ধি বৃত্তিমূলক উদ্দীপনা থাকবে এবং ব্যক্তিগত চিন্তা থাকবে। অর্থাৎ
রূপান্তর মানে রূপের অন্তর, পরিবর্তন। উচ্চ মানসিকতা থাকবেই তো। যখনই আমাদের একটা উচ্চ মানসিকতা থাকবে না, তখন কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। ভবিষ্যৎ সাফল্যকে বৃদ্ধি করতে পারবো। যখনই আমাদের মধ্যে পরিবর্তন, আমাদের চিন্তাধারায় যদি পরিবর্তন না আসে, একটু ভাবুন না। আপনি যদি আপনাকে পরিবর্তন করার কথা না ভাবেন, তাহলে কি আপনি পরিবর্তন হতে পারবেন? প্রথমে আপনি তো পরিবর্তন হতে হবে। ঠিক আছে না? আপনাকে প্রথমে পরিবর্তিত হতে হবে। আপনি খুব ভালোভাবে পরিবর্তন হতে হবে। অর্থাৎ সেটা হচ্ছে রূপান্তরমূলক নেতৃত্ব। এখানে কারেক্ট আনসার কে বলেছে? এই দেখুন, এই যে রূপান্তরমূলক নেতৃত্ব আমরা কনসেপ্টে বলেছিলাম, এখানে কি রয়েছে? আদর্শ প্রভাব। এই দেখুন, এখানে আদর্শ প্রভাব মানে নীতি। অনুপ্রেরণামূলক প্রেরণা মানে সহযোগিতা। ক্লিয়ার? তারপর ব্যক্তিগত চিন্তা বলুন বা বুদ্ধি ব্যক্তি উদ্দীপনা, অর্থাৎ উচ্চতর মানবিক মূল্যবোধের সৃষ্টি দেয়। অর্থাৎ এখানে কারেক্ট আনসার হবে এখানে আমাদের রূপান্তরমূলক চিন্তা ভাবনা। এর পরের প্রশ্ন দেখি আমরা, কোয়েশ্চেন নাম্বার 8। Creating opportunities to promote teacher collaboration is essential for শিক্ষকদের পদোন্নতির সুযোগ তৈরি করা, যে সহযোগিতা সেটা অপরিহার্য। এটা কিসের জন্য অপরিহার্য? শিক্ষকের জ্ঞান, শিক্ষকের বৃদ্ধি, পেশায় চ্যালেঞ্জ মোকাবেলা, শিক্ষকদের পেশাগত উন্নয়ন। কোয়েশ্চেন নাম্বার 8। এখানে দেখুন, শিক্ষক যে প্রমোট হন বা শিক্ষকদের যে পদের উন্নতি হয়, শিক্ষকদের পদোন্নতি, যেমন একজন শিক্ষক এলপি টিচার ছিলেন, উনি হঠাৎ ওনার প্রমোশন হয়ে গেল, উনি আপার প্রাইমারিতে চলে গেলেন। আবার সেই আপার প্রাইমারি টিচার উনি হাই স্কুলে চলে গেলেন। তো হাই স্কুলের জেনারেল টিচার থেকে তিনি হাই স্কুলের প্রিন্সিপাল হয়ে গেলেন। অর্থাৎ এই যে তার যে পদের উন্নতিটা হতে যাচ্ছে, তো পদের উন্নতিটা কেন হয় এবং পদের উন্নতিটার সুযোগ যে তৈরি করা সেটা অপরিহার্য, বা এই ক্ষেত্রে সহযোগিতা করার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে টিচার্স প্রফেশনাল ডেভেলপমেন্ট। যে শিক্ষকদের যেটা পেশাগত উন্নয়ন যেখানে দাঁড়িয়েছে, তো সেই পেশাগত উন্নয়নের ভিত্তিতে শিক্ষক কি করে তার পদের উন্নতি হয়। ক্লিয়ার? এখানে শিক্ষকের জ্ঞান তো রয়েছে, শিক্ষকের বৃদ্ধিও তো রয়েছে, পেশায় চ্যালেঞ্জ মোকাবিলাটা থাকছে না। কিন্তু শুধু জ্ঞান থাকলেই হবে না বা বৃদ্ধি থাকলেই হবে না, তার পেশাগত উন্নয়ন যদি না হয়, তাহলে কিন্তু তার পদোন্নতির সুযোগ তিনি করতে পারবেন না। তো এই ক্ষেত্রে দেখুন, সহযোগিতামূলক শিক্ষণ, তারপর এই শিক্ষণ সম্বন্ধে তাকে ভালো করে একটা জিনিস জানতে হবে। তো দেখুন, সহযোগিতামূলক শিক্ষণটা কি, এটা একটু আমরা যদি দেখি তাহলে আমরা ক্লিয়ার হব। তো সহযোগিতার শিক্ষণ হচ্ছে একটা দলগত শিক্ষণ, যেখানে শিক্ষকরা একটি দল হিসাবে কাজ করে এবং ছাত্রকে শেখানোর জন্য যাতে শিক্ষার্থীরা একটি বিষয় একাধিক দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারে। যে সবাই মিলেমিশে শিক্ষণ, শুধুমাত্র শিক্ষক এখানে শেখাবেন সেটা না, এখানে ছাত্ররাও কিন্তু সক্রিয় ভূমিকা পালন করবে। শিক্ষাদান এবং পুনঃশিক্ষার বিভিন্ন পদ্ধতিতে প্রবেশাধিকার একজন শিক্ষকের সামগ্রিক পেশাগত বিকাশের জন্য দায়ী, কারণ একজন শিক্ষক কেবল নতুন শিক্ষাদান কৌশল উন্নত এবং বিকাশ করেন না, যাতে শিক্ষকদের নতুন তথ্য শেখেন। এটা হচ্ছে যেটা টিচিং মেথড সম্বন্ধে কথা। তো টিচিং মেথড নিয়ে আমরা পরবর্তী সময় পুরো ডিটেলস ক্লাস দেব আপনাদের। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সাইন অফ মেন্টালি হেলদি পারসন? নিম্নলিখিতে নিচের মানসিকভাবে সুস্থ ব্যক্তির লক্ষণ নয় কোনটি? অর্থাৎ নিচের কোন ব্যক্তি যিনি মানসিকভাবে সুস্থ নয়? কোয়েশ্চেন নাম্বার 9। সহনশীলতা সমন্বয়, অর্থাৎ যিনি মানে সহ্য করতে পারেন, উনি তো মানসিকভাবে ঠিক আছেন। সামঞ্জস্য বজায় রাখতে পারার ক্ষমতা, এটাও ঠিক আছে। ঠিক আছে না? এবিলিটি টু হারমোনাইজ, এটা তো ঠিক আছে। সেলফ কনফিডেন্স, অর্থাৎ তার মধ্যে আত্মবিশ্বাস আছে। তো অপরিপক্কতা, যার মধ্যে অপরিপক্কতা রয়েছে, তো ইনি কি মানসিকভাবে সুস্থ নয়? তাকে পরিপক্কতা হতে হবে, তিনি পরিপক্ক হতে হবে, ওনাকে তিনি অপরিপক্ক হতে পারে। এবার মানসিকভাবে সুস্থ ব্যক্তির লক্ষণ কি কি, এটা আমরা একটু দেখে নিই, তাহলে এই রিলেটেড প্রশ্ন যতগুলো আসবে আমরা কিন্তু কভার করব। তো মানসিকভাবে সুস্থ ব্যক্তির লক্ষণ হলে কি কি হতে হবে? তো অপশনে 4টা অপশন ছিল, বাকি যদি অপশনগুলো থাকে তো আপনারা কি করে করবেন? ধরে নিন প্রশ্ন সেম আসলো কিন্তু অপশনগুলা চেঞ্জ করে দিল। তো কি কি অপশনগুলো থাকলে একজন ব্যক্তি সুস্থ ব্যক্তি বলে আমরা ধরে নিতে পারি, এই জিনিসগুলো একবার দেখে নেব। আত্মসম্মান এবং আত্মবিশ্বাস বজায় রাখা, ঠিক আছে। অতিরিক্ত উদ্বেগ, বিষণ্ণতা, আতঙ্ক,
এবং বিরক্তিকর ভয় থেকে ব্যক্তিকে মুক্ত রাখা। এটা হচ্ছে মানসিকভাবে সুস্থ ব্যক্তির লক্ষণ। যাদের বিশ্বাস, মান এবং আগ্রহ অন্যদের থেকে ভিন্ন, তাদের প্রতি সহনশীলতা করা এবং গ্রহণযোগ্যতার ক্ষমতা বজায় রাখা। এটা হচ্ছে মানসিকভাবে সুস্থ ব্যক্তির একটা লক্ষণ। বাহ্যিক পরিবেশের বিরাজমান পরিস্থিতির সাথে সম্পর্কিত ব্যক্তির চাহিদা, আকাঙ্ক্ষা এবং মনোভাবের মধ্যে সামঞ্জস্য বা ভারসাম্য বজায় রাখা। বাহিরের পরিবেশের সঙ্গে যাতে তিনি খাপ খাইয়ে চলতে পারেন, খাপ খাইয়ে মিলামিশা করতে পারেন, ভারসাম্য বজায় রাখতে পারেন, সামঞ্জস্য বজায় রাখতে পারেন। যদি তিনি রাখতে পারেন তাহলে উনার মানসিকভাবে তিনি সুস্থ রয়েছেন। মানসিক এবং সামাজিক চাহিদা পূরণের মাধ্যমে একজন ব্যক্তিকে আবেগগতভাবে পরিপক্ক করে তুলতে হবে। এই দেখুন, অপরিপক্কতা এখানে হবে না, উনাকে পরিপক্ক করে তুলতে হবে। উনি পরিপক্ক হতে হবে। দৈনন্দিন জীবনের চাপগুলি পরিচালনা করুন এবং মোকাবিলা করুন। দৈনন্দিন জীবনের চাপগুলো আপনাকে পরিচালনা করতে হবে এবং মোকাবিলা করতে হবে। এই কয়েকটা জিনিস যদি আপনি ভালো করে করতে পারেন তাহলে আপনি মানসিকভাবে সুস্থ ব্যক্তি। আর এইগুলা করতে যদি আপনার বাধা সৃষ্টি হয় বা ব্যাঘাত সৃষ্টি হয়, তখন আপনি কিন্তু মানসিকভাবে সুস্থ নন। হুইচ অফ দ্য ফলোইং ন্যাশনাল পলিসিস আর রিলেটেড টু ইনক্লুসিভ এডুকেশন? তো ইনক্লুসিভ এডুকেশন সম্বন্ধে নিচের কোনটি অন্তর্ভুক্তি শিক্ষার সঙ্গে সম্পর্কিত? জাতীয় শিক্ষানীতির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত শিক্ষার সঙ্গে সম্পর্কিত? তো এটা কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 10। তো কোয়েশ্চেন নাম্বার 10 এর কারেক্ট আনসার হবে উপরের সবগুলি এখানে কারেক্ট আনসার। ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন ফর চিলড্রেন 2016, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট 1992, দ্য ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট 1999, এই তিনটাই কিন্তু কারেক্ট। তো এই ব্যাপারে যদি আমরা একটু আলোচনা করি, জাস্ট তিনটা পয়েন্ট সম্বন্ধে একটু দেখে নিই, তো আপনাদের জেনে যাবেন। শিশুদের জন্য যে জাতীয় কর্ম পরিকল্পনা 2016, এই যে ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন ফর চিলড্রেন 2016, শিশুদের জন্য জাতীয় পরিকল্পনা 2016, এটি স্বীকৃতি দেয় যে শারীরিক বা বৌদ্ধিক অক্ষমতার ভিত্তিতে বৈষম্য ছাড়াই সমস্ত শিশু এবং কিশোর কিশোরীদের শিক্ষার অধিকার রয়েছে। ক্লিয়ার? শারীরিক এবং বৌদ্ধিক অক্ষমতার ভিত্তিতে কোনো বৈষম্য না করে, অর্থাৎ অল আর ইকুয়াল, যে সবাই সমানভাবে সবাইকে শিক্ষার অধিকার দেওয়া রয়েছে। শিশু এবং কিশোর কিশোরী প্রত্যেককে সমানভাবে শিক্ষার সুযোগ দেওয়া হয়েছে। এটা 2016 এই আইন বলেছে এবং এই কথাটাই কিন্তু ইনক্লুসিভ এডুকেশনও বলেছে। তার জন্য বলেছে যে কোনটা রিলেটেড। তো 2016 যে আইন আছে, আইনটা আমরা দেখলাম। তো এই আইনের সঙ্গে কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের মিল রয়েছে, কারণ ইনক্লুসিভ এডুকেশনে কিন্তু সেম কথা বলেছে। তারপর দেখুন, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট 1992, অর্থাৎ ভারতের পুনর্বাসন পরিষদ আইন 1992, এটা কি বলেছিল? এটি বিভিন্ন শারীরিক এবং বৌদ্ধিক প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে কাজ করতে পারে এমন পেশাদারকে প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন নিয়ন্ত্রণ করার জন্য জাতীয় সংস্থা ব্যবস্থা করা। অর্থাৎ এখানে কিন্তু সমান শারীরিক এবং বৌদ্ধিক প্রতিবন্ধী হলেও সে যাতে কাজ করতে পারে, অর্থাৎ শারীরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সে যাতে কাজ করতে পারে এমন একজন পেশাদার ব্যক্তিকে প্রশিক্ষণ দিতে হবে, যে কিনা না এই শারীরিক এবং বৌদ্ধিক প্রতিবন্ধী ব্যক্তিকে শিক্ষা দান করতে পারে। ঠিক আছে, শিক্ষাদান করতে পারে এবং তাকে কোনো না কোনো কিছু শিখাতে পারে, এই ধরনের ব্যবস্থা করে একটা পরিষদ গঠন করার ব্যবস্থা করা। তো আলটিমেটলি যারা প্রতিবন্ধী আছে তাদেরকেও শিক্ষার একটা ব্যবস্থা করার কথা এই আইনে বলেছে। তারপর ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট 1999, এটা এমন একটা আইন যা বৌদ্ধিক প্রতিবন্ধী, অটিজম বা সেরিব্রাল পালসি ইত্যাদি ব্যক্তিদের কল্যাণ দেখাশোনা করার জন্য, এই যে অটিজম, সেরিব্রাল পালসি, এগুলো হচ্ছে লার্নিং ডিসেবিলিটিস, এক একটা শিখন অক্ষমতা। এই শিখন অক্ষমতাগুলোকে কি করে সক্ষম করা যায় এগুলো দেখার জন্য একটা জাতীয় সংস্থা গঠনের আহ্বান জানিয়েছিল। এর লক্ষ্য ছিল যে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে বসবাস এবং সম্প্রদায়ের সাথে একীভূত হওয়ার জন্য ক্ষমতায়ন এবং দক্ষতা অর্জন করা। ক্লিয়ার? তো এই তিনটা আইন কিন্তু সেম কথা বলেছে এবং তিনটাকে একসঙ্গে মিলিয়ে ইনক্লুসিভ এডুকেশনও কিন্তু সেম কথাটাই বলা হয়েছে, যে জাত পাত নির্বিশেষে সবাইকে সমানভাবে আমাদের দেখতে হবে। ফর গুড টিচিং ইন এ ক্লাস, ফার্স্ট অফ অল এ টিচার শুড বি ওয়েল অ্যাওয়ার। ক্লাসে ভালোভাবে শিক্ষা দানের জন্য প্রথমে একজন শিক্ষককে ভালোভাবে অবগত থাকতে হবে।
ক্লাসে ভালোভাবে শিক্ষাদান করতে গেলে একজন শিক্ষককে প্রথমেই ভালোভাবে কি জানতে হবে? কোয়েশ্চেন নাম্বার 11। ক্লাসে ব্যবহৃত প্রেরণাদায়ক কৌশল আচ্ছা মানা যায়। তিনি ক্লাসে যে প্রতিক্রিয়া খুঁজছেন, রেসপন্স হুইচ হি ইজ লুকিং ফর ইন দ্য ক্লাস, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস টু বি ইউজড ইন দ্য ক্লাস, অ্যাবাউট হোয়াট হি ওয়ান্ট টু টিচ ইন দ্য ক্লাস। এখানে দেখুন প্রত্যেকটাই আনসার কিন্তু আমাদের কারেক্ট মনে হচ্ছে, কিন্তু এখানে তিনি যে প্রথমে শিক্ষাদানটা স্টার্ট করবেন, প্রথমে তিনি রেসপন্স থেকে শুরু করবেন। রেসপন্স হুইচ হি ইজ লুকিং ফর দ্য ক্লাস, যে রেসপন্সটা তিনি ক্লাসে খুঁজছেন, একটা প্রতিক্রিয়া, যে ওই জায়গা থেকে আমি ক্লাসটা স্টার্ট করব, এমন একটা প্রতিক্রিয়া তিনি প্রথমে খুঁজে পাবেন এবং এখান থেকে তিনি ক্লাসটা স্টার্ট করবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু সবগুলোই রয়েছে, পুরো ডিটেলস আমরা একটু দেখে নিই। শিক্ষক হলেন এমন ব্যক্তি যাদের শিক্ষাদান এবং শেখার সমস্যাগুলি বোঝার জন্য বিস্তৃত জ্ঞান রয়েছে। শিক্ষক এমন একজন ব্যক্তি, উনি ছাত্রদেরকে বোঝানোর জন্য, শিক্ষাদান করার জন্য এবং এই যে শিক্ষণ করতে গেলে যে সকল সমস্যাগুলো দেখা দেয়, এই সমস্যাগুলো বোঝার জন্য তার মধ্যে বিস্তৃত জ্ঞান রয়েছে। শিক্ষকের মধ্যে যথেষ্ট নলেজ রয়েছে। তাদের শিক্ষাদান এবং শেখার সাথে সম্পর্কিত তাত্ত্বিক এবং ব্যবহারিক দিকগুলির প্রয়োজনীয় জ্ঞান রয়েছে। এটাকে বললাম। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে শ্রেণীকক্ষে ভালোভাবে ভালো শিক্ষাদানের জন্য প্রথমত একজন শিক্ষককে অবশ্যই ক্লাসে তিনি কি প্রতিক্রিয়া খুঁজছেন তার সম্পর্কে ভালোভাবে সচেতন থাকতে হবে। ক্লিয়ার? প্রতিক্রিয়া, রেসপন্স, স্টিমুলাস রেসপন্স পড়েছেন তো, এই রেসপন্স। শিক্ষকরা কেবল পরিকল্পনা বা শিক্ষাদানই করেন না, বরং শিক্ষার্থীদের কর্মক্ষমতা মূল্যায়ন করেন, যে তারা কতটুকু শিখতে পারলো, আমি যতটুকু দিতে পারছি ততটুকু নিতে পারলো কিনা, কম নিতে পারলো, এই জিনিসগুলো তারা মূল্যায়ন করে এবং তাদের শেখার উন্নতির জন্য প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের শিখলো সেগুলো উন্নতি হওয়ার জন্য তাদের যে রিমিডিয়াল সমস্যা থেকে থাকে, তো রিমিডিয়াল ব্যবস্থা তাদের করতে হবে। তারপর দেখি কোয়েশ্চেন নাম্বার 12। Interaction inside the classroom in the teaching learning scenery should generate. শিক্ষণ পরিস্থিতিতে শ্রেণীকক্ষের অভ্যন্তরে মিথস্ক্রিয়া তৈরি করা উচিত। কি ধরনের মিথস্ক্রিয়া? ইন্টারেকশন যখন আমরা করব, তো টিচিং লার্নিং এর ক্ষেত্রে ক্লাসরুমের ভিতরে আমরা যে যখন আমরা ইন্টারেস্টিং করব, তখন মানে কি করব, ইন্টারেকশন করব। ক্লিয়ার? মিথস্ক্রিয়া যখন করব তখন আমরা কি ধরনের মিথস্ক্রিয়া করব? তথ্যভিত্তিক, তর্কভিত্তিক, ধারণাভিত্তিক নাকি বিতর্ক ভিত্তিক? তো এটা কারেক্ট আনসার হবে। আমরা যেটা করব, আমরা করব ধারণা ভিত্তিক মিথস্ক্রিয়া। এই কনসেপ্ট নিয়ে তোমার কি ধারণা রয়েছে বলো। তারপর সে তো ধারণা বলল, তারপর আরেকজন আরেক ধারণা বলবে। এই ধরনের সবাই নিজের নিজের ধারণাগুলো বলবে। তারপর কোনো এক সময় সবারগুলো একসঙ্গে জড়ো করে আমরা জিনিসটা ভালো করে আমরা শিখতে পারবো। এবার দেখি এই রিলেটেড কি কথা বলা হয়েছে এখানে। আমাদের যে কনসেপ্ট আমরা তৈরি করেছিলাম, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে মিথস্ক্রিয়া বা আন্তঃক্রিয়া শিক্ষণ শেখানো প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দিক। শিক্ষণ শেখানো শিক্ষার্থীর কাছে তথ্য উপস্থাপন একমুখী কার্যকলাপ হওয়া উচিত নয়। অর্থাৎ যখন আমরা শিক্ষাদান করব তখন উপস্থাপনটা একমুখী যাতে না হয়, শিক্ষার্থীরাও যাতে রিপিটেডলি কিছু কথা বলে আমাকে, তারাও যেন কিছু কথা আমাকে বলতে পারে, সেইভাবে চিন্তা করতে হবে। কার্যকর শ্রেণীকক্ষের মিথস্ক্রিয়া আদর্শভাবে ধারণার প্রবাহ তৈরি করা উচিত। যখনই আমরা মিথস্ক্রিয়া করব, অর্থাৎ যখন আমরা আলোচনা করব যে কোনো বিষয় নিয়ে, তখন সেটা কিন্তু কোনো ধারণা বা কোনো কনসেপ্টের উপর ডিপেন্ড হওয়া চাই। তখন কি হবে, কনসেপ্টটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং ধারণা এই বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য বিশ্লেষণ করতে, অনুমানকে প্রশ্ন করতে এবং সৃজনশীল সমাধান নিয়ে আসতে শিখে। অর্থাৎ যখন কোনো কনসেপ্ট নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন শিশুরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করার ফলে তাদের মত বিনিময় হয় এবং মত বিনিময় করার ফলে তারা কি করতে পারে, বিভিন্ন তথ্য বিশ্লেষণ করতে পারে, বিভিন্ন ক্রিয়েটিভ আইডিয়া তাদের মধ্যে নিয়ে আসে এবং ক্রিয়েটিভিটি থেকে যদি কোনো প্রবলেম হয় তারা নিজে থেকে সেটা সমাধান করতে পারে। দ্য ফ্রাস্ট্রেশন অফ ওয়ান্স মোটিভ অলওয়েজ রিজাল্ট ইন, কারো উদ্দেশ্যের হতাশা সর্বত্র। যদি আমরা কারোর প্রতি একটা হতাশা হয়ে যাই, তো হয়তো হতাশাটা সর্বদা কি হয়,
সেটা সেলফ কনসেপ্টকে ডাউনগ্রেডিং করা হয়। এটা আত্মধারণাকে হ্রাস করা। এটা কোনো বর্ধিত উত্তেজনা নয় বা কোনো ব্যক্তিত্বের বিকৃতি নয় বা বর্ধিত প্রেরণা নয়। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখুন ব্যর্থতা তখনই দেখা দেয় যখন আমাদের চাহিদা এবং উদ্দেশ্যগুলি এমন কিছু বা কারো দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে। আমরা যখনই কিছু না কিছু আমরা কখন ব্যর্থ হই? আমরা বলি না যে, আমার দ্বারা কিচ্ছু হবে না, আর কিচ্ছু হলো না আমার।" তার মানে কারো না কারোর কাছ থেকে বা কারো না কারোর কোনো একটা উদ্দেশ্যে আমাদের কিছুটা চাহিদা ছিল। তো এই চাহিদাগুলো আমরা পূরণ করতে পারছি না, যেটা অবরুদ্ধ হয়ে গেছে। যা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বাধা দেয়। আমার টার্গেট ছিল, আমি টার্গেটে পৌঁছতাম। কিন্তু আমি এই কারণে আমি এই টার্গেটে পৌঁছতে পারছি না। এটা আমার হতাশা। হতাশা কেন হয়েছে? অর্থাৎ আমার ব্যর্থতা দেখা দিয়েছে। আর ব্যর্থতা কেন দেখা দিয়েছে? যে আমার একটা ইচ্ছা ছিল যে আমি এই কাজটা করব। কিন্তু এই কাজটা করতে পারছি না, কারণ এই জিনিসটা আমাকে বাধা দিচ্ছে। জিনিসটা বোঝা গেল? ব্যর্থতার অনেক কারণ থাকতে পারে। এই যে ব্যর্থতার অনেক কারণ থাকতে পারে। যেমন সামাজিক কারণ, সামাজিক বৈষম্য, আন্তঃব্যক্তিক আঘাত, স্কুলে কম নম্বর ইত্যাদি। তো নিজের উদ্দেশ্যের ব্যাঘাত সর্বদা আত্মধারণার অবনতির দিকে পরিচালনা করে। এই যে নিজের উদ্দেশ্যের ব্যাঘাতটা সবসময় সেলফ কনফিডেন্সকে সবসময় হ্রাস করে। আমার দ্বারা কিচ্ছু হলো না। নিজেকে নিরাশ হওয়া। তো নিজেকে নিরাশ হওয়া মানে নিজের যেটা সেলফ কনসেপ্ট এটাকে কম করে দেওয়া। সুনিতা বয়স ৫। সুনিতা বয়স ৫ একটি নির্দিষ্ট কাজ বারবার পুনরাবৃত্তি করার প্রবণতা রাখে। অর্থাৎ একটি কাজ সে বারবার করতে চায়। তারপর আরেকটি কাজ করতে শুরু করে, সে আবার পুনরাবৃত্তি করে। এই আচরণটা কি হয়? সে একটা কাজ বারবার করতে চায় এবং এই কাজটা যখন শেষ হলো তখন সে আবার কাজটা করতে শুরু করে। সে কাজটা পুনরাবৃত্তি করে। এই কোন ধরনের আচরণ সেটা ইঙ্গিত দেবে? সে সম্ভবত মানসিক প্রতিবন্ধী, প্রবাবলি মেন্টালি রিটার্ড। সেটা অস্বাভাবিক কিছু নয়, বিকাশের একটা অস্বাভাবিক প্রক্রিয়া। সে অনিরাপদ বোধ করে এবং টানেল ভিশনে ভুগছে। তার অধ্যবসায় এবং ইচ্ছাশক্তি আছে বলে মনে হয়। কোয়েশ্চেন নাম্বার 14। দিস ইজ নরমাল প্রসেস। এটা স্বাভাবিক হবে, অস্বাভাবিক নয়, স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু নয়, এটা বিকাশের একটা স্বাভাবিক প্রক্রিয়া। কারণ আ সে তার ডেভেলপমেন্টটা যে হচ্ছে এটা তার প্রক্রিয়া। কারণ সে ভালো করে বোঝার চেষ্টা করছে, শেখার চেষ্টা করছে। যার কারণে সে একটি কাজ বারবার করার চেষ্টা করছে। ভেরি সিম্পল। ৫ বছর বয়সী সুনিতা একটি নির্দিষ্ট কর্ম বারবার পুনরাবৃত্তি করে। তারপর অন্য একটি কর্ম করে। তারপর সে আবার সেই কাজ পুনরাবৃত্তি করে, মানে রিভাইজ করে। তার আচরণ অস্বাভাবিক কিছু নির্দেশ করে না। এটি বিকাশের একটা স্বাভাবিক প্রক্রিয়া। কারণ আমরাই নিজেরাই বলে থাকি যে আপনি আজকে যে চ্যাপ্টারটা পড়েছেন সেটা ২-৩ দিন পরে সেটা আবার একটা রিভাইজ করবেন। তাতে তার মনে থাকবে, তাই না? প্রতিটি ব্যক্তি বৃদ্ধি এবং বিকাশের নির্দিষ্ট পর্যায়ে অগ্রসর হয়, কিন্তু এই বিকাশের গতি এবং অগ্রগতি অত্যন্ত স্বতন্ত্র, একদম আলাদা। উন্নয়ন বলতে দক্ষতা এবং কার্য সম্পাদনের ক্ষমতার ক্রমবর্ধমান বৃদ্ধিকে বোঝায়, যা জটিলতার নিম্ন স্তর থেকে আরো উন্নত স্তরে গুণগত পরিবর্তন থেকে পরিচালিত হয়। এটা সম্পূর্ণ কনসেপ্ট ছিল। For developing creative thinking among the students, which type of question should be asked by the teacher? বহুত বড়িয়া কোয়েশ্চন। যখন আমরা শিক্ষার্থীদের মধ্যে একটা সৃজনশীল চিন্তা ভাবনা বিকাশ করাতে চাই, তখন আমরা তাদেরকে কি ধরনের প্রশ্ন করা উচিত? সবসময় মনে রাখবেন সেটা ওপেন এন্ডেড কোয়েশ্চন আমরা করব বা ডাইভার্জেন্ট থিঙ্কিং এ আমরা প্রশ্ন করব। শিশুদের যখনই আমরা শিশুদেরকে সৃজনশীল চিন্তা ভাবনা বিকাশ করাতে চাই, তখনই আমরা কি করব? তাদের ওপেন এন্ডেড কোয়েশ্চন করব। ওপেন এন্ডেড কোয়েশ্চন করাবো, নতুবা আমরা তাকে ডাইভার্জেন্ট করব। এখানে মাল্টিপল চয়েস হবে না, শর্ট আনসার হবে না, ক্লোজ এন্ডেড হবে না। ঠিক আছে? এই কথাটাই এখানে লেখা আছে যে সৃজনশীল করতে গেলে সবসময় মুক্ত কোয়েশ্চন করতে লাগে বা ওপেন এন্ডেড কোয়েশ্চন করতে লাগে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রজেক্টেড টিচিং এইডস? প্রজেক্ট, এখানে প্রজেক্ট কোনটা নয়? কোয়েশ্চন নাম্বার 16। এখানে দেখুন OHP এটা একটা প্রজেক্টর। ঠিক আছে? এপিওডিস্কোপ, স্লাইড প্রজেক্টর, এটা সবগুলো একটা প্রজেক্টর। কিন্তু ব্ল্যাকবোর্ড কোনো প্রজেক্টর নয়। সম্প্রসারণ শিক্ষাদানে ব্ল্যাকবোর্ড সম্ভবত সবচেয়ে সহজ, সস্তা, সবচেয়ে সুবিধাজনক এবং সর্বাধিক ব্যবহৃত
অপ্রক্ষেপণ ভিজুয়াল এইডস। ঠিক আছে? তো এটা কোনো প্রজেক্টর নয়। যার কারণে এটা হচ্ছে কারেক্ট আনসার। এখানে বলেছে কোনটা নিচের কোনটা প্রজেক্টর নয়। তো ব্ল্যাকবোর্ডটা কি কোনো প্রজেক্টর? সেটা তো কোনো প্রজেক্টর নয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ নেচার অফ টিচিং প্রফেশন? তো টিচিং প্রফেশনের কোনটি নিচের প্রকৃতি নয়? শিক্ষণ পেশার প্রকৃতি নয়। কোয়েশ্চন নাম্বার 17 17 এ কারেক্ট আনসার হবে এখানে সরকারের প্রতি বাধ্য হয়ে সাহায্য করা সেরকম কোনো কথা না। হেল্পিং ইন বিং অবিডেন্ট টু দ্য গভর্নমেন্ট। শিক্ষক হতে গেলে যে শুধু সরকারের চাকরিয়ান হতে হবে তেমন কোনো কথা নাকি? আমি যদি সরকারি চাকরি না করি এবং আপনাদেরকে যদি শিক্ষাদান করি, সেটা তো আমি একজন শিক্ষক। তো এটা এই প্রকৃতির নয়। তো কারেক্ট আনসার অপশন নাম্বার বি। তো শিক্ষণটা শিক্ষার্থীমুখী হতে হবে। অর্থাৎ শিক্ষার্থীরা যা চায় তাই হতে হবে। গতিশীলতা থাকতে হবে, তার মধ্যে একটা মানবিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। সুতরাং সরকারের প্রতি বাধ্য হতে সাহায্য করা সেটা কোনো কথা নয়। এখানে বলেছে কোনটা প্রকৃতি নয়। তো কারেক্ট আনসার অপশন নাম্বার বি। এই কথাগুলো এখানে লেখা আছে। আপনারা পিডিএফ আমাদের অ্যাপে পেয়ে যাবেন, দেখে নেবেন। ইন ক্লাসরুম লার্নিং প্রসিডস মোস্ট এফেক্টিভলি ইফ দেয়ার ইজ বাই দ্য টিচার। শ্রেণীকক্ষে শিক্ষকের দ্বারা শেখা সবচেয়ে কার্যকরভাবে এগিয়ে যায়। ক্লাসরুমে শিক্ষণটা কিন্তু খুব ভালোভাবে এগিয়ে যায় কিসের মাধ্যমে? কোয়েশ্চন নাম্বার 18 এটা কারেক্ট আনসার হবে র‍্যাপিড ফিডব্যাক বা দ্রুত প্রতিক্রিয়া। শিক্ষার্থীরা যদি দ্রুত প্রতিক্রিয়া দিতে পারে যে স্যার ওই জিনিসটা আমরা বুঝতে পারিনি, তখনই শিক্ষক কি করবেন আবার ওই জিনিসটাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি তাৎক্ষণিক পুনরাবৃত্তি এটা হবে না। পুনরাবৃত্তি হলে তো মানে এক জিনিস বারবার পড়ানো হবে। সেটা বারবার সেটা ঘন, ঘন প্রশ্ন হচ্ছে না। একচাটিয়া প্রেরণা সেটাও সম্ভব না। তো এখানে প্রতিক্রিয়া রেসপন্স এর কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা ফিডব্যাক কিংবা রেসপন্স এর গুরুত্বপূর্ণ রয়েছে। যত বেশি ভালো, ভালো যেমন আমরা যদি একটা ক্লাস বানাই, ক্লাসে আপনারা যদি ভালো, ভালো কমেন্ট করেন, তার পরবর্তী সময়ে আমরা ওই টপিকে আরো ভালো, ভালো ভিডিও বানানোর চেষ্টা করি। আর যদি আপনারা মানে আমাদের কমেন্টে যদি গালি দেন বা বলেন স্যার বুঝতে পারিনি, ভালো হয়নি, তাহলে আমরা বলব যে আমাদের মধ্যে কিছু সমস্যা আছে। তো আমরা ডিমোটিভেট হয়ে যাই। যদি আপনারা আরো কিছু নেগেটিভ কমেন্ট করেন, তাহলেও আমরা দুঃখিত হই। তো সবকিছু রেসপন্স এর উপর ডিপেন্ড করে শিক্ষকতা। ঠিক আছে, ক্লিয়ার না? এটি শেখাকে শক্তিশালী করে এবং তাদের ধারণাগুলি আরো গভীরভাবে বুঝতে সাহায্য করে যদি প্রতিক্রিয়াটা দ্রুত হয়। আপনারা যে জিনিসটা বুঝতে পারেন না সেটা যদি খুব তাড়াতাড়ি কমেন্টে করুন, তাহলে আমরাও খুব তাড়াতাড়ি আপনাদের রিপ্লাইয়ের মাধ্যমে সেটা মজবুত করতে পারি। Which of the following will help in creating conducive learning environment in class? নিম্নলিখিত কোনটি শ্রেণীকক্ষে অনুকূল শিক্ষণ পরিবেশ তৈরিতে সহায়তা করবে? সকল শিক্ষার্থীর অংশগ্রহণের সমান সুযোগ প্রদান, শ্রেণীকক্ষে দক্ষতা ভিত্তিক কঠোর দল প্রদর্শন করা। এটা কঠোর দল তো আমরা প্রদর্শন করতে পারি না। শুধুমাত্র বা অনলি যেখানে থাকবে এটা আমরা কাটলাম। আর যারা হাই স্কোর করব তাদেরকে এনকারেজ করব, যারা কম নম্বর পেল তাদেরকে এনকারেজ করব না। এটা কোনো কথা নয়। অর্থাৎ আমাদের কথা হচ্ছে যে ক্লাসরুমে আমরা যখন শিক্ষাদান করব বা শিক্ষণ পরিবেশটা এমনভাবে তৈরি করব যাতে প্রোভাইডিং ইকুয়াল অপরচুনিটিস অফ পার্টিসিপেশন টু দ্য অল স্টুডেন্ট। প্রত্যেক শিক্ষার্থীদেরকে আমরা সমান সুযোগ সুবিধা প্রদান করতে হবে। ক্লিয়ার? তো এই আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 20। হাউ ক্যান উই এনশিওর ফুড সেফটি ইন স্কুল? স্কুলে আমরা কিভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি? পোকামাকড়, ইঁদুর এবং অন্যান্য প্রাণী থেকে খাদ্য রক্ষা করা, স্বাস্থ্য সমস্যা সমাধানে সাহায্য করা এবং প্রতিরোধ করা, নিরাপদ স্থানে খাদ্য সংগ্রহ করা, প্রধান প্রযোজন স্থান থেকে স্থান দূরে রাখা। এখানে প্রয়োজনের কথা চলে আসে না। এটা কারেক্ট আনসার। আপনারা বুঝতে পারছেন নিরাপদ স্থানে যদি আমরা খাদ্য রাখি তাহলে খাদ্যটা আমরা নিরাপদ থাকবে। স্কুলগুলোতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই সমস্ত নিরাপদ বিষয়ের প্রতি মনোযোগ দিতে হবে যাতে শিক্ষার্থীরা কোনো ধরনের খাদ্য দূষণের কারণে অসুস্থ না হয়। ক্লিয়ার? তো নিরাপদ স্থানে যদি খাদ্য রাখি, খাদ্যগুলো যদি খাই তাহলে অসুস্থ হবো কেন? ক্লিয়ার না? এই ছিল সম্পূর্ণ ক্লাসের আনসার কি। পিডিএফটা অলরেডি আমরা আমাদের সহজগুরু অ্যাপে আমরা আপলোড করে দিয়েছি। যদি আমরা সহজগুরু অ্যাপটা আপনারা এখনো ডাউনলোড করেননি, তো আপনারা ডাউনলোড করে সবগুলা দেখে নিতে পারবেন। ক্লিয়ার? আর যদি তারও বিশেষ বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।